আসসালামু আলাইকুম দর্শক। প্রবাসের অনেক কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি দর্শক। কারো কারো জীবন তার পুরোটাই মোটামুটি চলে যায় বিদেশের মাটিতে, আবার কেউ টিকতে পারে না, অল্প সময় দেশে চলে যায়। যারা লম্বা সময় থাকে তারা পরিশ্রম করে ঝড় ঝাপটা অতিক্রম করে এক সময় অধিকাংশই তাদের মধ্যে 90% সফল হয় যারা লম্বা সময় থাকতে পারে। আজকে একজনের কাহিনী বলবো দর্শক। তার নাম হচ্ছে রনি। তিনি নয়লে বাড়ি। তার কাহিনী শোনাবো। এই মালয়েশিয়ার মাটিতে তার 30টা বছর কেটেছে। কিভাবে কাটলো এতটা বছর এবং এই সময়ের মধ্যে কি করলেন তিনি, সেই কাহিনী তার কাছ থেকে শুনি দর্শক। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যিনি সালাম দিলেন আপনাদের উদ্দেশ্যে, তার নাম হচ্ছে পুরো নাম কি ভাই? মোহাম্মদ তৈয়বুর রহমান রনি। তৈয়বুর রহমান রনি। রনি ভাই কত সালে আসছেন? আমি 96 এ আসছি ভাই। 96-এ, বুঝতে পারছেন লম্বা সময়। তো এই যে 96-এ কিভাবে আসলেন এবং এখন এই যে অনেক রকম চড়াই উতরাই পার হয়ে আজকে আসছেন, এই কাহিনীটা একটু বলেন আমাকে। 96 এ আমি কলিং বিষয়ে আসছি। সে সময় তো আসলে অনেক ছোটই। হ্যাঁ, কত বছর বয়সে? ওই সময় তো আমার 18 বছর বয়স হবে। 18 বছর বয়সে। আচ্ছা, যাই হোক, দুষ্টামি করতাম। হ্যাঁ। এখন কত বছর বয়স আপনার? এখন আমার 18 বছর। আমরা তো আসলে টোটাল বয়সটা বাংলাদেশের কেউ নির্দিষ্ট হ্যাঁ করে হ্যাঁ বলতে হ্যাঁ পারবে না। হ্যাঁ, তবে আনুমানিক 50। 18 বছর বয়সে আসেন রনি ভাই, এখন তার বয়স 50। আচ্ছা বলেন তারপরে। আচ্ছা, এই ওই লম্বা সময় সময় আমি আসলাম তো আমার কাকু আমার সাহায্য করেছিল। আমাদের তো আসলে খুবই দুরবস্থা, গরিব ফ্যামিলির ছেলে পেলেই। যাই হোক, আমার চাচা মোটামুটি বিত্তবান ছিল, উনি আমার সাহায্য করেছেন। তো ওনার টাকায় আমি বিদেশ আসলাম। তারপরে 2000 সালে আমি ব্যাকে যাই, যে কোনো কারণবশত আমি বাংলাদেশে চলে যাই 2000 সালে। জি, 4 বছর পরে। ওই সময় আমার কোনো বেনিফিট হয়নি। আমি যে টাকাটা খরচ করেছিলাম ওইটা সামান্য কিছু বেনিফিট পাইছিলাম। এরপরে বাংলাদেশে চলে গেলাম। যাওয়ার পরে তো আবার অন্য কোথাও যাওয়ার জন্য রেডি। তো পুনরায় আবার আমার মালয়েশিয়ায় আসতে হলো। ওটাও আমার চাচাই আমার সাহায্য করেছিল। ওই সময় তো আসলে অনেক কম। আমি লাস্টে যে সময় আসলাম 2000 সালে, আমার 1,10,000 টাকা। আচ্ছা। যাক, আসার পরে আমি একটা ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি। ওখানে আমার 5 বছর। আচ্ছা, 5 বছর পরে আমি একটা অ্যাক্সিডেন্ট করি, মোটর অ্যাক্সিডেন্ট। আমার পায়ের হাড্ডিটা কিন্তু ভাঙা। আচ্ছা আচ্ছা। ওইটা অ্যাক্সিডেন্টের পরে আমার কোম্পানি আর আমার অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, আমার রিটার্ন দিয়ে দেবে। হ্যাঁ। আমি চিন্তা ভাবনা করলাম, আসলে তো ইয়ং বয়স, সমাজ যেটা ইনকাম করেছি বন্ধু বান্ধবের সাথে মিলে অপচয় হয়ে গেছে। আচ্ছা, যাক, ফ্যামিলির যতটা পারিছি আমি দিছি। তারপর আমার ওই ভাঙ্গা অবস্থায় আমি কলারামপুর চলে আসলাম। আমার ফ্রেন্ড প্লাস আমার চাচতো ভাই বললেই চলে। কলারামপুর এসে আমি ধরেন প্রায় 5 বছর এরকম ঘোরাঘুরি আচ্ছা মোটামুটি করে নিজের পেট চালাইতে পারি। এর ভিতরে আমার ওই সময় ওয়ার্ক পারমিট ছিল না। আচ্ছা, আমি একবার পুলিশের কাছে ধরাও পড়ি। আচ্ছা, যাই হোক, মা বাপের দোয়া আল্লাহর রহমতে আমি ওইখান থেকেও ছাড়িয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর শুরু হলো ক্লিনারের জব। ক্লিনার কোম্পানিতে জব করলাম মালাক্কা 2008 সালে। ওইখানে 2 বছরের মতো করলাম, করে আমি রিটার্ন আসি। আচ্ছা, জব ছেড়ে দিই। আচ্ছা। এই স্থানটায় আমার একটা সংবাদ দেয় আমার এক ফ্রেন্ডই, যে ওইখানে এই স্থানটা মানে এই জায়গাটার নাম, এই জায়গাটাই সাউথ গেট কমার্শিয়াল সেন্টার, ইএসএল বর্তমান যে জায়গা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখানে আমি 2011 সাল থেকে স্টার্ট করি জব। ইনশাআল্লাহ ওইখান থেকে এই পর্যন্ত আমি আসি। এর ভিতরে সুখ দুঃখ যেটাই বলেন, তবে আমি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি 30টা বছর তো চাকরি বাকরির মধ্যেই ছিলেন। কখন একবার আপনি ফেরতও গেছেন? ওই 2000 সালে যে ফেরত গেছেন। তারপরে আবার কতদিন পরে আসছেন? আমি 2000 সালেই ব্যাকে আইছি। ব্যাকে আসছেন, আচ্ছা। কিন্তু এর ভিতর 23 বছর আমি একটানা বাড়ি যাইনি। 23 বছর বাড়ি যান? 23 বছর আমি বাড়ি যাই। কেন? অভিমান? না না, আমার ওই যে ভিসা না থাকার কারণ। আচ্ছা। 2018 সাল পর্যন্ত আমার কিন্তু কোনো ওয়ার্ক পারমিট ছিল না। 2005 মানে প্রায় 23 বছর আপনার কোনো ওয়ার্ক পারমিট ছিল না? ওটা 15 বছরের মতো। 2005 পর্যন্ত আমার তো ওয়ার্ক পারমিট ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই 15 বছর কিন্তু আমি অবৈধ। তো এই অবৈধ থাকার সময় আপনার ভয় করেনি? আপনার সমস্যার মধ্যে পড়েননি? সমস্যা আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা। একটু সবসময় নিজেরে সেভেই রাখার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু তাহলে তো কষ্টটা গেছে এই অবৈধ অবস্থায় কাজকর্মে আমার কোনো সমস্যা হয়নি। সমস্যাটা শুধু এক জায়গায়, আমি দেশে যাইতে পারি নাই। প্লাস আমার যে আবেগ, মন খুলে আমি যে এক জায়গায় চলাফেরা করবো, এই জিনিসটা আমি করতে পারি। আচ্ছা, বুঝলেন?
সেভ করে আমার থাকা লেগেছে। তারপর আমি 2018 সালে ওয়ার্ক পারমিট করলাম, আচ্ছা। করে তো এই পর্যন্ত আছি। তবে আমার জীবনের সবচেয়ে হুম কষ্ট যেটা, বলেন। আমি কষ্টের আমার কথা। মা বাবার সুখের জন্য আইছিলাম বিদেশ। হুম হুম সেই বাবারে তো 23 বছরের মধ্যে আমি আর দেখতে পারিনি। প্লাস আমি বাড়ি আহা, যাওয়ার এক হ্যাঁ। বছর আগে আমার ওয়ার্ক পারমিটটা হইলো, তার কিছুদিন পরে আমার আব্বা মৃত্যুবরণ করলো। ও ওই যে আমার কষ্টটা। আচ্ছা, মানে মৃত্যুর সময় আপনি যেতে পারছিলেন? না না, আমি এখানে ও মানে তখন আপনার ওই ইয়ে হয়নি? ওয়ার্ক পারমিট হয়েছে, কিন্তু আমার যাওয়ার মতন যে কোনো অবস্থা ছিল কারণে না। আমি আবার বিয়ে করেছি আপনার ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই আমার ওয়াইফের ভিসা আরেক জায়গায় করতে দিছি, আমি রেডি করতে দিছি, কিন্তু ওর ভিসাটা কমপ্লিট হয়নি। আমার ইচ্ছা যে ওরে নিয়ে একবারে আমি দেশে যাব, দেশে যাবেন? ও দেশে যাই আমার মা বাবার সাথে দেখা করে চলে আসবো। তো এর ভিতরে আমার আব্বা মারা গেল। তো এই একটা বিরাট একটা কষ্ট আপনার। অনেকদিন প্রায় হুম। 5 বছর ধরে হুম। অসুখে ভুগিছে। হুম যাক, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি, এই দিক দিয়ে ইনশাআল্লাহ আমার বাপ মা মনে কোনো কষ্ট নিতে পারবে না যে আমার ছেলে পেলে আমারে দেখি নেই বা কি। হুম হুম, আমাদের যতটুকু সাধ্য ছিল টাকার জন্য আমরা কোনোদিন পিছাইনি। ওনার ওই পোস্টে ক্যান্সার হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, অনেকদিন ভোগার পরে উনি মৃত্যুবরণ করেছে। আমার সবচেয়ে মানে ব্যর্থ লাগে এই জায়গায় যে টাকার জন্য আমার জন্মদাতা পিতার মুখটা 23 বছর ভিতরে দেখতে আমি দেখতে পারেননি। পারলাম। আহা। আমি বাড়ি গেলাম, কিন্তু আমার মনের যে আনন্দটা থাকার হুম, কথা হুম, সেটা আমি নিয়ে যেতে পারি। হুম, হুম, তারপর ওখানে যাই, আমি তো 1 মাস ছিলাম। হুম। 1 মাস থাকার পরে আমার ওয়াইফ রে নিয়ে গেছিলাম, আচ্ছা। ঘুরে ফিরে বাড়ি থেকে তো চলে আসলাম। আপনি বিয়ে করলেন ইন্দোনেশিয়ান মেয়ে এখানেই, মালয়েশিয়াতেই? সর্বপ্রথম তো এখানেই বিয়ে করেছি। হ্যাঁ। পুনরায় ওরে 2023-এ আমি বাংলাদেশে নিয়ে ওইখান থেকে ফিরে আপনার ম্যারেজ করে ফেলেছি। বাংলাদেশে নিয়ে ম্যারেজ হ্যাঁ, করছেন? হ্যাঁ, এখানে তো আমরা ডকুমেন্ট নিতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তো উনি মুসলিম তো নিশ্চয়ই? হ্যাঁ, উনি মুসলিম। তো আপনার ওই ঘরে কয়েক সন্তান? সন্তান এখনো হয়নি, আচ্ছা। ইনশাআল্লাহ হবে? হবে। আচ্ছা আচ্ছা। তো আপনি ইন্দোনেশিয়া গেছেন নিজে কখনো? না না, আমি নিজে যাননি? এখনো ইন্দোনেশিয়া যাইনি। আচ্ছা। তো ওয়াইফের সাথে কত বছর আপনার সংসার? আমার 11 বছর রিলেশন চলছে। 11 বছর। অটোমেটিক আমরা ম্যারেজ করেছি 11 বছর। আচ্ছা আচ্ছা, সেট হয়ে গেছেন? সেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে লম্বা সময়টা থাকলেন 30 বছর, 30 বছরে ব্যবসা বাণিজ্য ঢুকলেন না, এতে মনে হয় না যে আপনার তেমন আপনি সফল হননি? এটা মনে হয় না? আমি আসলে এই বিষয়ে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই যে আমি আচ্ছা। ব্যবসা করতে পারলাম না। হুম, হুম। যার কারণ আমি বর্তমান যে জব করতেছি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আপনার ওয়াইফ কি জব করেন? হ্যাঁ, আমার একসাথেই আমার একই কোম্পানিতে আমরা জব করি। কি জব এটা? আমি এই ক্লিনার সার্ভিস, আচ্ছা আমিও আচ্ছা। এখানে ও, সুপারভাইজার। ওয়াইফও সেখানে চাকরি আমার করেন? একই দুইজনে? কোম্পানির মধ্যে আমরা জব করি। দুজন চাকরি করে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আমার যেটুক দরকার, হ্যাঁ, আমার এই হুম। লাইফে আমরা কোনোদিন চিন্তা করতে পারি নাই হুম। যে আমি 2-4 টাকা ইনকাম করে আমার ফ্যামিলি বাপ মা এদেরকে সুখে শান্তিতে রাখতে পারবো, এটা আমি কোনোদিন চিন্তা করতে পারি। সেটা পারছেন? সেইখান থেকে হুম। আমি মনে করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমার কোটি টাকার স্বপ্ন দেখলে হবে না। হুম হুম হুম। আমি যেরকম মানুষ সেইভাবে আল্লাহ আমার যেটুক দিয়েছে যথেষ্ট। যাক, এই ঠিক কারণে আছে। ব্যবসা বাণিজ্য এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা। যে লাইনে আছে ভাইয়া, জি তার জি জন্য জি, সেটাই বেটার। বেটার। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। দর্শক শুনলেন যে ভাইয়ের একটা জীবন কাহিনী। 30 বছর, তার কোনো দুঃখ নেই। উনি চাকরি বাকরি করে তার ইন্দোনেশিয়ান যে মুসলিম স্ত্রী আছেন তাকে নিয়ে ভালো আছেন। 11 বছর ধরে সংসার করছেন এবং তার ইচ্ছা যে ইন্দোনেশিয়ান বউকে নিয়ে তিনি বাড়িতে যাবেন। গেছেন কি? হ্যাঁ, আমি বাড়িতে একবার গেছি। বাড়িতেও গেছেন, কিন্তু ওই যে জীবনে একটা বড় দুঃখ যে 23 বছর বাবাকে দেখেননি এবং বাবার মৃত্যু হয়েছে, এটাই একটা তার জীবনে বড় দুঃখ। এছাড়া আর কোনো দুঃখ নেই, ভালো আছেন এবং এইভাবেই তিনি বাকি জীবনটা কাটাতে চান। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।